আমার হাতটা ছাড়ে তানভীর ভাইয়া। মেজাজটা একদম খারাপ হচ্ছে বলে দিলাম কিন্তু। কেন? আমি আবার কি করলাম শুনি? কেন? তুমি জানো না তুমি কি করেছো? জানি না বলেই তো জিজ্ঞেস করছি। আমার কোন কাজে তুই রাগ করিস বলতো? তুমি ওই মিম নামে মেয়েটার সাথে এত কিসের কথা বলো, হ্যাঁ? আর ও 2 দিন পর পর আমাদের বাসায় আসে কেন? ও, এই কথা। আসলে মেয়েটা আমাকে পছন্দ করে। মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই ওর পরিবার থেকে সম্বন্ধ নিয়ে আমাদের বাড়ি আসবে। কি মানে কি সবের? মেয়েটা কি জানে না যে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে? ওর সাথে যখন আমার পরিচয় হয় তখন আমার বিয়ে হয়নি। এইদিকে তুই আর আমি তো স্বামী স্ত্রীর মতো চলি না। তাই যে কেউ এই ভুল করতেই পারে। এতই যখন বোঝো তাহলে মিমাপুকে সরাসরি বলে দাও না কেন যে আমাদের বিয়ে হয়ে গেছে? ওর মনে কষ্ট দিতে ইচ্ছা করছে না রে। তুই বা কবে আমার সাথে বউয়ের মতো ব্যবহার করেছিস? করিনি তো কি হয়েছে, এখন থেকে করবো। সেটা যখন থেকে করবি তখন দেখা যাবে। এখন যা তো, আমার জন্য 1 কাপ চা নিয়ে আয়। পারবো না, নিজে করে খাও। এই যে দেখেছিস, মিম হলে কিন্তু একটা বারের জন্য না করতো না। উল্টো আমি বলার আগেই চা নিয়ে হাজির হতো। তাহলে যাও ওই মিমের কাছেই। আমার কাছে পড়ে আছো কেন? যত সব আচাইরা আলাপ, ভাল লাগে না একদম। এই কথা বলেই ঋতু রেগেমেগে রুম থেকে বেরিয়ে চলে গেল। এদিকে তানভীর বিছানায় বসে বসে হাসছে, কারণ তানভীর এখন জানে যে সর্বোচ্চ 10 মিনিটের মাথায় চায়ের কাপ হাতে নিয়ে ঋতু হাজির হবে আর ওকে মিমকে নিয়ে এটা সেটা শোনাবে। কিন্তু তাও ঋতু যে তানভীরকে ভালোবাসে স্বীকার করবে না। ছোট থেকে দুটোতে সতীনের মতো লেগে থাকতো। তারপর তাদের পরিবারের লোকজন এরকম ধরে বেঁধে ওদের বিয়ে দিয়ে দেয়। তানভীর যেহেতু এখন বড়, তাই বিয়ের বিষয়টা তানভীর বুঝলেও পুরো 1 বছর পরও ঋতু এটা বুঝতে পারেনি। ওর কাছে বিয়ে মানে অধিকার, বিয়ে করে স্বামীকে যে ভালোবাসতে হয় এটা ও বুঝতেই চায় না। কিছুক্ষণের মধ্যেই চা নিয়ে চলে এলো ঋতু। ঋতু তানভীরকে বলল, এই নাও তোমার চা। এরপর থেকে আর আমার কাছে চা চাইবে না। তোমার যা চাওয়ার সব ওই মিমের কাছেই চাইবে। মাঝে মাঝে যে তোর কাছে চুমু চাই, সেটাও কি মিমের কাছে চাইবো? একদম খুন করে ফেলবো তোমায় আমি। আমি না তোমার বউ? বউ ছাড়া অন্য কাউকে চুমু খেতে নেই, এটা জানো না? স্বামীর সাথে যে স্বামীর মতোই ব্যবহার করতে হয়, এটা কি তুই জানিস না? আমি কত ভালোভাবে তোমার সাথে কথা বলি, এরপরও আমার দ্বারাই কিছু একটা বাদ পড়ে যায়। সেটা কি বলো তো? আদর বাদ পড়ে যায়, ভালোবাসাও বাদ পড়ে যায়। বিয়ে মানে শুধু স্বামীর ওপর অধিকার খাটানো নয়, স্বামীকে অন্য কোনো মেয়ের থেকে আলাদা রাখা নয়। বিয়ে মানে স্বামীকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসা। হুম, আমার বয়েই গেছে তোমাকে ভালোবাসতে। এই জন্যই তো আমি মিমের সাথে কথা বলি, কারণ আমি জানি মিম আমাকে ভালোবাসে। কালকে আসুক ওই মিম, ওর চুলগুলো টেনে যদি আমি ছেড়ে না দিয়েছি তাহলে আমার নামও ঋতু নয়। কথাটা বলেই ঋতু আবারও রেগে গেল। তানভীর ইচ্ছা করে বারবার ঋতুকে রাগিয়ে দিচ্ছে, যেন ঋতু এই রাগের কারণটা বুঝতে পারে আর আস্তে আস্তে তানভীরের কাছে আসে। রাতে খাওয়া দাওয়া শেষে যখন তানভীর আর ঋতু শুতে এলো, তখন ঋতু তানভীরকে জিজ্ঞেস করলো, আচ্ছা তানভীর ভাইয়া, তুমি ভালোবাসা বলতে ঠিক কি বোঝাও? তুই কি কখনো আমার কাছে এসেছিস? আমাকে জড়িয়ে ধরেছিস? আমার ঠোঁটে নিজের ঠোঁট রেখেছিস? আমার বুকে নিজেকে শুকিয়ে দিয়েছিস? এটার মানেই কি ভালোবাসা? তাহলে আমি কি বাবা মাকেও ভালোবাসি না? বাবা মার প্রতি সন্তানের ভালোবাসা আর স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে আকাশ পাতাল তফাৎ। বাবা মাকে আমি যেভাবে ভালোবাসি সেভাবেই তো ভালোবেসে যাই, তাই না? সেটা বাবা মায়ের ভালোবাসা। আমি জানি আমাকেও তুই ওইভাবেই ভালোবাসিস, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আদর সোহাগ থাকতে হয়। আর তোর যথেষ্ট বয়স হওয়ার পরও তুই সেই সম্পর্কে জড়াতে পারছিস না। আচ্ছা তাহলে আজকে আমাকে ভালোবাসো তো, খুব করে ভালোবাসবে, কিন্তু স্বামী স্ত্রীর মতো করে ভালোবাসবে। কি সহ্য করতে পারবি তো? পারবো না কেন? ভালোবাসা আবার কেউ সহ্য করতে পারে না নাকি? এই ভালোবাসা সহ্য করতে গেলে কিন্তু ক্ষমতা থাকতে হয়। দেখিস,
আমার ব্যথায় চিৎকার করিস না যেন। করবো না, তুমি আমাকে ভালোবাসা শুরু করো। ঋতুর এই কথা শুনে তানভীর মুখ টিপে হাসল। তারপর আস্তে আস্তে ঋতুর ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিল। তানভীর খেয়াল করলো ঋতুর ঠোঁট জোড়া কাঁপছে। তানভীর সে কাঁপন্ত ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। ঋতু প্রচণ্ড আবেগে তানভীরকে চাপটে ধরল। তারপর আস্তে আস্তে তানভীর ঋতুর কোমর থেকে শাড়ি সরিয়ে দিল। ঋতুর নরম পেটের উপর যখন তানভীরের হাত পড়ল তখন ঋতু রীতিমতো উত্তেজনায় ফেটে পড়ছে। তানভীর খুব আস্তে আস্তে ঋতুর পেটে, কোমরে, বুকে, গলায় কিস করতে লাগলো। ঋতু তানভীরের মুখটা উপরে তুলে তানভীরকে বলল, আমি এইরকম অনুভূতি আর কোনোদিন অনুভব করি। তুমি কি জাদু জানো? আমার প্রতি দুর্বল হয়ে পড়ছিস? আমাকে যতই কাছে পাচ্ছিস আরোই কাছে পেতে ইচ্ছা করছে। খুব করে কাছে পেতে ইচ্ছে করছে। এবার তানভীর ঋতুকে আরো কাছে টেনে নিল। আস্তে আস্তে ওরা হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে। পূর্ণতা পেল ওদের ভালোবাসা। ঋতুর চোখ থেকে পানি পড়ছে, কিন্তু তবুও তানভীরকে আরো কাছে পেতে ইচ্ছে করছে। প্রায় রাত 3টার দিকে যখন তানভীর ঋতুর বুকে শুয়েছিল তখন তানভীর বলল, ব্যথা করছে তাই না? মনে হচ্ছে রক্ত বের হচ্ছে। মনে হচ্ছে না, সত্যিই রক্ত বের হচ্ছে। হ্যাঁ, কি বলো? সরো সরো। ঋতু তাড়াতাড়ি উঠে আসলেই রক্ত পড়ছে কিনা সেটা চেক করতে লাগলো। সত্যি রক্তে ওদের অফ হোয়াইট বিছানার চাদরটা অনেকটা লাল হয়ে গেছে। ঋতু এটা দেখে অনেক ভয় পেয়ে গেল। তানভীর ঋতুকে জড়িয়ে ধরে এটা সম্পর্কে বোঝালো। তানভীর বলল, এটা ভয় পাওয়ার মতো কোনো ব্যাপার না। ঋতু, প্রথমবার শারীরিক সম্পর্কে জড়ালে এরকম রক্ত বের হয়, এটা স্বাভাবিক। তাই বলে এত রক্ত? আমার তো মনে হচ্ছে আমার এখন রক্ত নেওয়া উচিত। কমপক্ষে 2 ব্যাগ রক্ত ভরা উচিত আমার শরীরে। আরে পাগল মেয়ে, সর এখন, চল গোসল করতে হবে। আবার গোসল কেন? আমার তো ঠান্ডা লেগে যাবে এই রাতের বেলা গোসল করলে। বলদ রে, তোকে সারা জীবন মোবাইল, ছেলে মানুষ, পাকনা মেয়ে বান্ধবী, যে কোনো অ্যাডাল্ট কিছু থেকে দূরে রেখেছিলাম। ভেবেছিলাম তাহলে তুই সেফ থাকবি, কিন্তু এখন তো দেখছি তোর মধ্যে কোনো অ্যাডাল্ট ভাবই আসেনি। তো আমি কি তোমাকে বলেছিলাম নাকি আমাকে এইসব থেকে দূরে রাখতে? তুমিই তো আমাকে অ্যাডাল্ট হতে দিলে না। আচ্ছা শোন, শারীরিক সম্পর্কে জড়ানোর পর গোসল করতে হয়। এখন থেকে এটা মনে রাখবি, কেমন? আচ্ছা ঠিক আছে, এখন চলো গোসল করতে যাই তাহলে। তারপর তানভীর ঋতুকে কোলে করে নিয়ে গেল গোসল করতে। ওদের বিয়ের 1 বছর পর আজকে প্রথমবারের মতো ওরা শারীরিকভাবে মেলামেশা করল। এর আগে ঋতু মাঝখানে বালিশ দিয়ে ঘুমাতো, আর তানভীরও তেমন জোর করেনি কখনোই। তবে ইদানিং ওদের মধ্যে মীমাসাতে ঋতু আস্তে আস্তে ভালোবাসা অনুভব করছে। পরের দিন সকালবেলা ঋতু তার ভেজা কাপড়গুলো বাইরে রোদে দেওয়ার জন্য উঠানে গেল। ঋতু কাপড়গুলো মেলে দিচ্ছিল, এমন সময় মিম এসে হাজির। মিম ঋতুকে বলল, কি ব্যাপার ঋতু, আজকে এত তাড়াতাড়ি গোসল করলি যে? অসুস্থ নাকি? না তো, আমি একদম সুস্থ। ও আচ্ছা, তোমার তানভীর ভাইয়া কোথায়? ঘুমাচ্ছে। কেন? ওনার সাথে একটু দরকার আছে আর কি। উনি এখন উঠবেন না গো, সারা রাত অনেক কষ্ট করেছে তাই এখন ক্লান্ত। সারা রাত কষ্ট করেছে মানে? সারা রাত আমার কিসের কষ্ট? সারা রাত আমাকে আদর করেছে, এই দেখুন বিছানার চাদরটাও ধুয়ে দিতে হয়েছে। হর, কি বলছো এসব? তোমার লজ্জা করে না? তানভীর না তোমার ভাই হয়? ও আমার ভাই ছিল, তবে সেটা আরও 1 বছর আগে। ও আমার বড় চাচার ছেলে। গত 1 বছর আগেই আমাদের বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে মানে? আমি এই বিয়ে মানি না। তানভীর, তানভীর কোথায় তুমি? বললাম না উনি ক্লান্ত। এরকমভাবে চিৎকার করে লাভ নেই। সিতু প্লিজ সত্যি বলো, সত্যি তোমাদের বিয়ে হয়ে গেছে? জি আপু, তাও আবার 1 বছর আগেই। ওকে ফাইন। তানভীরকে বলে দিও আমি আর এই বাড়িতে আসবো না। ভালো থেকো। জি, আপনিও ভালো থাকুন। আল্লাহ হাফেজ। উত্তরে বিপ কিছু না বলেই চলে গেল।
কি আর বলবে। ঋতুর কথা শুনে ওর মাথায় বাজ পড়েছে, কিছু বলার মতো অবস্থায় নেই সে। এদিকে ঋতু মিমকে ওদের বিয়ের কথাটা জানিয়ে অনেক নিশ্চিন্ত হলো। মনে মনে এটা ভেবে শান্তি পাচ্ছে যে এখন থেকে ওদের মধ্যে আর কেউ আসবে না। কাপড়গুলো মেলে দিয়ে ঋতু তাড়াতাড়ি রুমে গেল। গিয়ে দেখলো তানভীর বিছানায় নেই। ঋতু যেই না ওর নাম ধরে ডাকতে যাবে অমনি তানভীর ওকে পিছন থেকে জড়িয়ে ধরল। তারপর তানভীর, কি ব্যাপার, মিম এসেছিল? আমি আজকে মিমাপুকে স্পষ্ট ভাষায় আমাদের বিয়ের কথা জানিয়ে দিয়েছি। ঠিক করিনি বলো? একদম ঠিক করেছিস। তুই না বললে আমি নিজেই বলে দিতাম। হুম, কত যে বলতে তা জানা আছে। কি সুন্দর করে ওর সাথে কথা বলতে, বেশ ভালোই তো মজা নিচ্ছিল ওর সাথে। মা, আমার অবুঝ বউটা আবার রাগ করেছে। দেখি দেখি একটু আদর করে দিই। কি আদর? মানে আবার কালকে রাতের মতো? না না না, এখন না প্লিজ। আরে না বোকা, আদর মানে কি শুধু ওটা নাকি? কথাটা শেষ করে তানভীর ঋতুর ঘাট থেকে চুল সরিয়ে আস্তে করে কানের কাছে একটা কিস করল। ঋতু এক মুহূর্তে একদম থতমত খেয়ে গেল। তানভীর ঋতুকে আরও একটু অবাক করে দিয়ে ঋতুর আঁচলের ফাঁক দিয়ে তার মেদহীন পেটে নিজের হাত ছুঁয়ে দিল। আস্তে আস্তে নিজে থেকে ঘুরিয়ে ঋতুর ঠোঁট দুটো দখল করে নিল। ঋতু যে এতদিন এরকম রোমান্স থেকে বঞ্চিত হয়েছে এটা ভাবতেই তার কেমন যেন লাগছে। এর মধ্যেই হুড়মুড় করে মিম ওদের রুমে ঢুকে গেল। মিম ওদেরকে এই অবস্থায় দেখে বলে উঠল, এইসব আদিক্ষিতা কি দরজা বন্ধ করে করা যায় না? মিম, মিম, তুমি এখানে? এসো, ভেতরে এসো। এই কি মিমাপু, আপনি না বললেন আপনি চলে যাচ্ছেন, তাহলে আবার এখানে যে? আহা ঋতু, উনি নিশ্চয় কিছু বলতে এসেছেন, বলতে দে ওনাকে। আমি শুধু তোমাদের বিয়ের ব্যাপারটাই সত্যি কিনা সেটাই শিওর হতে এসেছিলাম। প্রমাণও পেয়ে গেলাম, আর কিছু বলার নেই। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আসতে পারো। তানভি, তোমার যে বিয়ে হয়ে গেছে এটা কিন্তু তুমি আমাকে আগে বললেও পারতে। আপনি তো কখনো অন্য কাউকে কোনো কথা বলার সুযোগই দাও না। যাই হোক, আমি আমার বউকে নিয়ে অনেক সুখে আছি। আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই ঋতু, আমাকে তুমি মাফ করে দিও। ভুলবশত হলেও আমি তোমার বিবাহিত স্বামীর প্রেমে পড়েছিলাম। আজকে তোমার কাছে ক্ষমা চেয়ে গেলাম। এভাবে বলবেন না আপু, হয়তো আমারই আপনার সামনে স্বামী স্ত্রীর সুলভ কোনো আচরণ করিনি, তাই আপনি বুঝেননি। আপনার উপর যে আমার রাগ হয়নি তা কিন্তু নয়, কিন্তু এখন আপনার কথা শুনে আমি বুঝতে পেরেছি যে আপনাকে এটা আরও অনেক আগেই বলা উচিত ছিল। তুমি খুব মিষ্টি মেয়ে ঋতু, তোমার জন্য দোয়া রইল। কথাটা বলে চোখের পানি মুছে মিম বেরিয়ে গেল। হয়তো মিমেরও কষ্ট কিছু কম হচ্ছে না। ওদের বিয়ের ব্যাপারটা আরও আগে ক্লিয়ার করে দিলে আজকে মেয়েটা এত কষ্ট পেত না। কথাটা ভেবে তানভীরের নিজেরও খারাপ লাগছে। তানভীর ঋতুকে বলল, ঋতু, দোষটা আসলে তোমাদের কারোরই নয়, দোষ আমার। আমি যদি আগেই বলে দিতাম যে আমি তোর স্বামী, তাহলে মিম শুধু শুধু কষ্ট পেতে না রে। হয়তো পেলেও কম পেত। বাদ দাও এসব, ভুলে যাও। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। যদি আরও দেরি হতো তাহলে উনি আরও কষ্ট পেত, তাই এখনই জেনে গেলেন। আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখেছিলাম বলেই হয়তো আজ ভালো আছি। কথাটা বলে ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরলো আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো। দেখতে দেখতে কেটে গেল আরও কিছু মাস। একদিন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে তানভীর ঋতুর বুকে শুয়েছিল। হঠাৎ করে ঋতু ওয়াক ওয়াক করতে ওয়াশরুমের দিকে ছুটে গেল। তানভীর অবাক হয়ে ঋতুর পেছনে পেছনে ছুটল। ঋতু ওয়াশরুমে গিয়ে বমি বমি করতে একরকম ক্লান্ত হয়ে গেল। ঋতু তানভীরকে বলল, তানভীর ভাইয়া, আমাকে একটি ডাক্তারের কাছে নিয়ে যাবেন যেমন গো? বেশ কিছুদিন যাবৎ এভাবে হুটহাট বমি চলে আসে, মনে হয় যেন পেটের ভেতর নাড়ি ভুড়ি সহ বেরিয়ে। আমার তো অন্য সন্দেহ হচ্ছে রে। আচ্ছা, আমাকে বল তো, এই মাসে তোর পিরিয়ড হয়েছিল? না তো, আমি তো ভেবেছিলাম এবার হয়তো দেরি করছে। আচ্ছা, আমি কি মা হতে চলেছি?
জানি না রে পাগলি, আগে ডাক্তারের কাছে যাই। যদি সত্যিই আমি প্রেগনেন্ট থাকি, যদি আমি মা হই আর তুমি বাবা হও, কি মজা হবে তাই না? আমার তো ভেবেই নাচতে ইচ্ছা করছে। আর যদি এটা সত্যি হয়, আল্লাহ। ঋতু, রেডি হ, তোকে নিয়ে ডাক্তারের কাছে যাব এখন। বাড়ির কেউ যদি জিজ্ঞেস করে তাহলে কি সত্যিটাই বলবে? না না, আগে না। যদি সত্যি তুই প্রেগনেন্ট হোস তাহলে বাসায় এসে জানাবো, কিন্তু যদি না হোস তাহলে আগে জানাবো না। বাসা থেকে বের হওয়ার সময় বলবো যে আমরা একটু সামনে ঘুরতে বেরোচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। আমাকে আলমারি থেকে একটা শাড়ি বের করে দাও তো, তাড়াতাড়ি চেঞ্জ করে নিই। তারপর তানভীর ঋতুকে একটা হলুদ শাড়ি বের করে দিল আর নিজেও তাড়াতাড়ি রেডি হয়ে নিল। তানভীর বাবা হবে এটা ভাবতেও ওর মজা লাগছে। এদিকে ঋতুকে সামনে তাড়া দিয়ে যাচ্ছে তানভীর। তারপর দুজনে মিলে বাসা থেকে বের হয়ে ডাক্তারের কাছে গেল। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার জানালেন ঋতু সত্যি মা হতে চলেছে। এই আনন্দ ওরা কোথায় রাখবে? দুজনের মধ্যে এত খুশি বিরাজ করছে যে ভাবার বাইরে। কেবিন থেকে বেরিয়ে গাড়িতে বসে তানভীর বলল, ঋতু, আমি বাবা হব আর তুই মা হবি। তুই ভাবতে পারছিস তোর মতো বাচ্চা একটা মেয়ে কিনা মা হবে? চলো তাড়াতাড়ি বাসায়, সবাইকে জানাতে হবে এটা। তাড়াতাড়ি চলো তানভীর ভাইয়া। এই কিসের ভাইয়া রে? এখন থেকে আর আমায় ভাইয়া বলবি না, খবরদার। ও মা, কেন? কি হলো আবার? আমাদের বাচ্চা বড় হয়ে যদি শোনে যে তুই আমায় ভাইয়া বলে ডাকছিস, তাহলে ও কি ভাববে বলতো? না না, এটা হতে যাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, ও আবার কি ভাববে? যা সত্যি তাই, তুমি তো সত্যিই আমার চাচাতো ভাই, তাই না? এই চুপ, এটা কোনো কথা হলো নাকি? আমি না তোর স্বামী, তুই আমাকে ভাইয়া বলে ডাকতে পারিস না। ওলে বাবালে, আমার তানভীর ভাইয়া কি রাগ করলে নাকি? ঋতু, এবারে কিন্তু আমি তোর মাথায় গাঁটটা মারবো। আমাকে একদম ভাইয়া বলে ডাকবি না, বলে দিলাম আমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখন থেকে ও গো, হ্যাঁ গো বলে ডাকবো, খুশি হবে তো? খুশি, একদম অনেক খুশি। আয়, তোকে একটু আদর করি। বলে তানভীর ঋতুকে গাড়ির মধ্যে কিস করা শুরু করলো। ওদিকে ওদের ড্রাইভার ওদের এমন পাগলামি দেখে ঠোঁট টিপে হাসছে। তারপর ওরা আগে মিষ্টি কিনে তারপর বাসায় গেল। বাসায় যেতেই ঋতু চিল্লিয়ে বলতে লাগলো, কে কোথায় আছো গো, তাড়াতাড়ি আসো, তোমাদের জন্য সুখবর আছে। ঋতুর ডাকে বাসার সবাই হাজির হলো ওদের উঠানে। তারপর ঋতু আর তানভীর মিলে সবাইকে সুখবরটা দিল। সবাই তো ঋতুর মা হওয়ার খবর শুনে অনেক খুশি হলো। বিশেষ করে ঋতুর মা খুশিতে ঋতুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ঋতুও তার মাকে ধরে খুশির কান্নায় ভেঙে পড়ল। দিন কাটতে লাগলো। সবাই এখন ঋতুকে রানীর মতো করে রাখে, কারণ ঋতুর মধ্যে যে এখন একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠছে। তানভীর আগের চেয়ে 100 গুণ বেশি যত্ন করে ঋতুর। এখন শুধু সেই ছোট্ট প্রাণের ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষা। একদিন তানভীর ঋতুকে ফল খাইয়ে দিচ্ছিল। ঋতুর পেট এখন বেশ বড় হয়েছে। এতটাই বড় হয়েছে যে ঋতুর পেটের ওপর পাটি রেখে তানভীর ওকে খাইয়ে দিচ্ছে। তখনই হঠাৎ ঋতু তানভীরকে জিজ্ঞেস করলো, আচ্ছা শোনো, যদি বাচ্চাটা হওয়ার সময় আমি মারা যাই, তখন তুমি কি করবে? এসব কি বলছিস পাগলি? এরকম হবেই না। যদি হয় তাহলে কি করবি তুই? তাহলে আর কি, আমি আর একটা বিয়ে করে নেব। কাকে বিয়ে করলে ভালো হয় বলতো? মনে পড়েছে, ওই যে মিমের কথা মনে আছে? ওকে বিয়ে করলে কেমন হয় বলতো? তাই না? অমনি ভেবে ফেলেছো যে আমার জায়গাটা কাকে দিয়ে ভরাট করবে? জানি তো আমি, পুরুষ মানুষ যে এরকমই করে এটা আমি জানি। আমি বোকাদের মতো এত চিন্তা করে মরছি, তুমি তো সেকেন্ড অপশান নিয়েই রেখেছো। তো আর কি বলবো বল? এই কয়েকটা মাসে তুই কয়বার আমাকে এই কথা জিজ্ঞাসা করেছিস? একবার ভাবতো, সারাদিন শুধু এই সব চিন্তা, তাই না? আমি কি করব? আমি কি ইচ্ছে করে এসব ভাবি নাকি? বারবার শুধু মনে হচ্ছে এই বুঝি আমি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গেলাম আর আমি মরে গেলাম। হয়েছে, থাক, আর ভাবতে হবে না ওসব।
প্রেগনেন্সির সময় এসব চিন্তা মাথায় আসে। তুই শুনে রাখ, আমি এই জন্মে শুধু তোর ছিলাম আর তোরই থাকবো। তোর জায়গাটা দ্বিতীয় আর কেউ দখল করতে পারবে না। ঠিক তো? মনে থাকবে তো কথাটা? খুব মনে থাকবে গো। এবার হাঁ করুন। এভাবে ওদের দুষ্টমিষ্টি প্রেমে কেটে গেল আরও কয়েক মাস। ভূমিষ্ঠ হলো ওদের প্রথম সন্তান। যেদিন ওদের ছোট্ট রাজকন্যাকে নিয়ে বাড়িতে ঢুকলো সেদিন সবার চোখে আনন্দ অশ্রু ছিল। ছোট্ট রাজকন্যার নাম রাখা হলো রানী। রানীর উপস্থিতিতে ওদের জীবন আরও রঙিন হয়ে উঠল। এভাবেই না হয় চলতে থাক ওদের ভালোবাসার গল্প। আমাদের দেওয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।